এইটুকু নিব আর কি। তো প্রথমত যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পিডিবি ফাইলের স্ট্রাকচার। আপনারা নর্মালি গত ক্লাসেই মনে হয় ডকিং সম্পর্কে ভালো আইডিয়া পেয়েছেন, অনেকে পিডিবি ফাইল নিয়ে কাজ করাও শুরু করেছেন। তো আপনারা মেবি ডিসকভারি স্টুডিও অথবা পাইথনে কাজ করছেন, কেউ কি নোটপ্যাডে খুলে দেখেছিলেন পিডিবি ফাইলের স্ট্রাকচারটা কিরকম হয়? তো নর্মালি যখন আমরা নোটপ্যাড ওপেন করি তখন পিডিবি ফাইলের স্ট্রাকচারটা এরকম ভাবে আসে, হ্যাঁ। তো এটা হচ্ছে নেমলি মেইনলি হচ্ছে ইন্ডেক্স আকারে আসে, মানে একটা সিরিয়াল দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের যে প্রোটিন রেসিডিউ গুলা, এই রেসিডিউ গুলোর পাশে যে অ্যাটম, হ্যাঁ, একটা অ্যালানিনে কি কি অ্যাটম থাকতে পারে সেই অ্যাটমের সিরিয়াল গুলো এখানে দেয়া থাকে। এটা হচ্ছে প্রোটিনের চেইন। কোন প্রোটিন হচ্ছে দুইটা চেইন থাকে, এ এবং বি, দুইটা চেইন, এই চেইনের একটা সিরিয়াল। এটা হচ্ছে রেসিডিউ নাম্বার। আপনার প্রোটিনটা যদি রেসিডিউ 1 থেকে শুরু হয়, আপনার এখানে 1 আসবে, আমার এখানে 3 থেকে শুরু হয়েছে এর জন্য 3 দেখাচ্ছে আর কি। মেইনলি আমরা আজকে যেটাতে ফোকাস করবো সেটা হচ্ছে কোঅর্ডিনেট। তো এখানে 3টা কোঅর্ডিনেট থাকে প্রত্যেকটা জায়গায়, এক্স, ওয়াই এবং জেড। একটা অ্যাটমের 3টা কোঅর্ডিনেটে বিন্যস্ত থাকে। যেমন এটা একটা অ্যাটম, এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট এবং জেড কোঅর্ডিনেটে আছে বর্তমানে। তো এই কোঅর্ডিনেট গুলাতে যখন আমরা যতটুকু জানি যে একটা অ্যাটম কিন্তু কখনো কনস্ট্যান্ট থাকে না, হ্যাঁ, বায়ো মলিকুলার সিস্টেমে আমাদের বডিতে কখনোই অ্যাটম কিন্তু স্ট্যাটিক পজিশনে থাকে না, সবসময় ভাইব্রেট করে। আমরা জানি যে প্রত্যেকটা প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের তৈরি, আবার অ্যামাইনো অ্যাসিড গুলা হচ্ছে অ্যাটমের তৈরি। এই অ্যাটম গুলা হচ্ছে আমাদের বডিতে প্রতিনিয়ত এরকম হচ্ছে ভাইব্রেট অথবা মুভ করতে থাকে, হ্যাঁ। তো মলিকুলার ডাইনামিক সিমুলেশনটা কি? এটা অ্যাকচুয়ালি একটা কম্পিউটার সিমুলেশন মেথড, যেটা হচ্ছে প্রেডিক্ট করে যখন আপনার অ্যাটমটা এই পজিশন থেকে সরে দূরে চলে যাচ্ছে বা পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এই পজিশনটা, বন্ডের ইনফরমেশন, চার্জ, মোমেন্টাম, এগুলো সবই হচ্ছে প্রেডিক্ট করে যে কি ধরনের চেঞ্জ হচ্ছে। অথবা আপনি যখন ড্রাগ দিয়ে দিচ্ছেন, ওই ড্রাগের ওই পজিশনে মানে প্রোটিনটা কিভাবে ইন্টারাক্ট করছে, কি কি ধরনের ইন্টারাকশন এখানে চেঞ্জ হচ্ছে, সেটাই হচ্ছে মলিকুলার ডাইনামিক সিমুলেশন মেইনলি হচ্ছে প্রেডিক্ট করে। তো আপনারা যে সাউন্ডটা লাস্ট মনে হয় ক্লাসে আপু একটু আটকে আটকে আসছে, ক্লিয়ারলি আসতেছে না sound। বাকিদের ক্ষেত্রে কি সেম? একটু কাছে কাছে রাখেন মাইক্রোফোন, তাহলে হয়তো ঠিক হবে। ঠিক আছে এমনি। আচ্ছা, এখন শোনা যায় ক্লিয়ারলি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে লাস্ট ক্লাসে যে আমরা মলিকুলার ডকিং পড়েছিলাম, তো মলিকুলার ডকিং এবং মলিকুলার ডাইনামিক সিমুলেশনের মধ্যে মেইন ডিফারেন্সটা কি? ডকিং এও কিন্তু আমরা ইন্টারাকশন দেখি, সিমুলেশনেও কিন্তু আমরা ইন্টারাকশন অ্যানালাইসিস করি, কিন্তু মেইন ডিফারেন্সটা হচ্ছে মূলত আমাদের বডিতে 70% ওয়াটার থাকে। তো ডকিং যখন আমরা করি এটা কিন্তু রাইজিড অবস্থায় দেখায়, হ্যাঁ, একটা রিজিড বাইন্ডিং দেখায়। তো ডকিং কি সবসময় রিজিড হয়? না, ফ্লেক্সিবলও হতে পারে, সেক্ষেত্রে লিগ্যান্ড ফ্লেক্সিবল হয়, প্রোটিন কিন্তু সবসময় রিজিডে থাকে। বাট মলিকুলার ডাইনামিক সিমুলেশনের ক্ষেত্রে যে জিনিসটা হয়, মরিয়ম মরিয়ম মরিয়ম। আচ্ছা একটু সাইলেন্ট করি। আচ্ছা, ডাইনামিক সিমুলেশনের ক্ষেত্রে যেটা হয়, এখানে একটা রিয়েলিস্টিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়। লাইক একটা ওয়াটার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়, এখানে টেম্পারেচার সেট করে দেওয়া হয়, পিএইচ সেট করে দেওয়া হয়। সেই ক্ষেত্রে আপনার প্রোটিন বা প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্সটা কিভাবে বিহেভ করছে, এটাই হচ্ছে মলিকুলার ডাইনামিক সিমুলেশন। লাইক এখানে আমাদের বডির টেম্পারেচার কত? 37°C। এটা হচ্ছে বাই ডিফল্ট আপনার সফটওয়্যার গুলোতে দেয়া থাকে। আপনি যদি অন্য অর্গানিজম নিয়ে কাজ করেন, যেমন স্নেক নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে বডির টেম্পারেচার স্নেকের কিন্তু 28°C। হ্যাঁ, স্নেক প্রোটিন নিয়ে কাজ করলে আপনি সেট করে দেবেন 28°C। পিএইচ আমাদের হচ্ছে বডির 7.4। তো এটাও কিন্তু বাই ডিফল্ট অনেক সফটওয়্যার গুলোতেই সেট করা থাকে। যখন আপনার অর্গানিজম চেঞ্জ হবে অথবা বডির অন্য কোনো পার্টের প্রোটিন নিয়ে কাজ করবেন, লাইক স্কিনের পিএইচ কিন্তু আমাদের আবার অ্যাসিডিক, 5 বা 6 ইন বিটুইন হয়। তো সেক্ষেত্রে আপনি সেট করে দেন 5 অথবা 6-এ। হ্যাঁ, এভাবে একটা বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট হচ্ছে মলিকুলার ডাইনামিক সিমুলেশনে তৈরি করে প্রোটিন অথবা প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্সের বিহেভিয়ারটা দেখা হয়। ওকে, দেন হচ্ছে ফোর্স ফিল্ড। এটাকে শফিক স্যার বলেছেন, তো এটা নিয়ে আমি আর বেশি বলবো না। আচ্ছা, আমি এতক্ষণ যে বললাম যে অ্যাটম ভাইব্রেট করে বা অ্যাটম মুভ করে, হ্যাঁ, মুভমেন্ট হয়, আপনাদের কি একবারও প্রশ্ন এসেছে যে অ্যাটম কেন ভাইব্রেট করে বা অ্যাটম কেন মুভমেন্ট হয়? কেউ কি বলতে পারবেন? হ্যালো? বিভিন্ন ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি থাকে আর কি, হ্যাঁ কোয়ান্টাম। হ্যাঁ,
এই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিটা জেনারেট হয় কিভাবে? ইলেকট্রনের মুভমেন্টের কারণে, ইলেকট্রন যেহেতু অরবিটালের মধ্যে ঘুরতে থাকে সেটার জন্য। এনার্জি কই থেকে আসে? হিট বা প্রোটিন মানে ওকে, আচ্ছা আমি একটু বলি। আমাদের বডিতে প্রতি সেকেন্ডে হাজার হাজার কেমিক্যাল রিয়েকশন হয়, রাইট? তো যখন কেমিক্যাল রিয়েকশন হয়, তো ওই জায়গায় কিন্তু অনেক এনার্জি রিলিজ হয়ে যায়। এই এনার্জি ফোর্স করে অ্যাটমকে মুভ করার জন্য অথবা ভাইব্রেট করার জন্য। আরেকটা, এই যে আমরা উঠতেছি, হাঁটাচলা করতেছি, এখানে কিন্তু একটা মেকানিক্যাল ফোর্স আমাদের বডিতে কাজ করে, যার কারণে অ্যাটম প্রতিনিয়ত ভাইব্রেট অথবা মুভমেন্ট হয়। হুম। তো এখানে কিন্তু কি হচ্ছে, মেনলি যখন এনার্জি জেনারেট হয়, সেই এনার্জি একটা ফোর্স ক্রিয়েট করে, যার কারণে হচ্ছে অ্যাটমের মধ্যে ভাইব্রেশন অথবা মুভমেন্ট হয়। তো আমরা একটু আগেই বলেছি যে মলিকুলার ডাইনামিক সিমুলেশনে একটা বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। তো সেক্ষেত্রে অবশ্যই একটা ফোর্স লাগবে, যেটা হচ্ছে অ্যাটমকে ফোর্স দিবে মুভ করার জন্য, তাই না? তো এর জন্যই হচ্ছে মেইনলি ফোর্স ফিল্ড ডেভেলপ করা হয়েছে। বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন ধরনের ফোর্স ফিল্ড ডেভেলপ করেছে আর কি। যেমন ইয়াসারাতে আপনারা খুব কমনলি পাবেন, যেটা নিয়ে কাজ করে এম্বার। তারপর ডেজমন্ড ওপিএলএস অনেক কমন। আবার গ্রোমেক্সে গ্রোমোস, এটাও কমন। এটা হচ্ছে আপনার ইয়াসারা ফোর্স ফিল্ড। তো এই ফোর্স ফিল্ড গুলো সম্পর্কে যেহেতু স্যার বলেছে, আমি আর হচ্ছে এগুলা না বললাম। বক্স শেপ। আচ্ছা, একটা বক্স বা একটা বাউন্ডারি সেট করে দেওয়া হয়, যে বাউন্ডারির ভিতরে মেইনলি ওয়াটার মলিকুল গুলা হচ্ছে নড়াচড়া করে অথবা মুভ করে। হ্যাঁ। তো এই বাউন্ডারি বক্স গুলা কিউবিক হতে পারে, রেক্টাঙ্গুলার হতে পারে, অক্টাহেড্রন হতে পারে, অথবা ডোডেকাহেড্রন হতে পারে। এখন কথা হচ্ছে যে আমি যখন কাজ করব তখন আমি কোনটা নিয়ে কাজ করব। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে প্রজেক্টের উপরে। আপনারা যে প্রজেক্টে কাজ করবেন হয়তো আপনাদের স্পেসিফিক্যালি মেনশন করে দিবে, অথবা আমরা আরজিআরসি তে যেটা করি বেশিরভাগ ক্ষেত্রে কিউবিক বক্স শেপ নিয়ে কাজ করি, কেননা এখানে ওয়াটার মলিকুলার অ্যাক্সেসটা বেশি। হ্যাঁ। দেন হচ্ছে আমাদের সলভেশন সিস্টেম। এটা সলভেশন সিস্টেম মানে হচ্ছে সলভেন্ট। আমরা যখন বায়োলজিক্যাল কোনো প্রোটিন নিয়ে কাজ করি, বডির কোনো প্রোটিন নিয়ে কাজ করি, তখন তো স্বাভাবিক আমাদের সলভেন্ট হতে হয় ওয়াটার। তো এই সলভেশন সিস্টেমটা আসলে দুই রকমের হতে পারে। একটা হচ্ছে এক্সপ্লিসিট সলভেশন সিস্টেম, আর একটা হচ্ছে ইমপ্লিসিট। এক্সপ্লিসিট সলভেশন সিস্টেমে যেটা হয়, ওয়াটার মলিকুল গুলা ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি এটা প্রপার্টি গুলা ক্যালকুলেট করা হয়। হ্যাঁ, এখানে প্রত্যেকটা ওয়াটার মলিকুল অথবা অ্যাটম গুলা ইন্ডিভিজুয়ালি প্রপার্টি এখানে ক্যালকুলেট করা হয়। বাট ইমপ্লিসিট সলভেন্ট সিস্টেমে এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করা হয় না, এটাকে পুরোটা একসাথে ধরে দেন কাজ করা হয়। হ্যাঁ, এটাকে এখানে কোনো প্রপার্টি আলাদা করে আপনার হচ্ছে মেজার করা হয় না। তো এখন প্রশ্ন আসতে পারে যে এক্সপ্লিসিট বেটার নাকি ইমপ্লিসিট সলভেন্ট বেটার, বলতে পারবেন? এক্সপ্লিসিট। অবশ্যই এক্সপ্লিসিট, কারণ হচ্ছে আপনি এখানে ইন্ডিভিজুয়াল ওয়াটার মলিকুলের প্রপার্টি এখানে ক্যালকুলেট করতে পারছেন। দ্যাটস ওয়াই এক্সপ্লিসিট সলভেশন সিস্টেম বেটার। তো সফটওয়্যার গুলোতে অলরেডি আপনার হচ্ছে এক্সপ্লিসিট সলভেশন সিস্টেম করাই থাকে, আমরা হচ্ছে টিএপি 3পি এরকম করে সেট করে নিই আর কি। হ্যাঁ। দেন হচ্ছে মলিকুলার ও ডাইনামিক্স। একটা কোয়েশ্চেন, হ্যাঁ, হ্যাঁ, আগের স্লাইড থেকে একটা কোয়েশ্চেন। হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে এখানে এক্সপ্লিসিট এক্সপ্লিসিট সলভেশন লিখা, নিচেরটাকে হচ্ছে ইমপ্লিসিট সলভেন্ট লিখা, কারণটা কি? বুঝিনি আমি। ও আচ্ছা, এটা সলভেশনই হবে। যে সলভেন্টটা আপনি ইউজ করবেন, মানে ধরেন ওয়াটার যদি ইউজ করেন সেটা হচ্ছে একটা সলভেন্ট, আর সিস্টেমটাকে বলা হচ্ছে সলভেশন সিস্টেম। বুঝা গেছে? জি, আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই যে TIP 3P এগুলো কি মেইনলি? আচ্ছা, এগুলো হচ্ছে কি, ওই যে একটু আগে যেটা বললো, প্রত্যেকটা সফটওয়্যার যখন ডেভেলপ করা হয় তখন এই প্যারামিটার গুলা না আপনার হচ্ছে সেট করা থাকে। হ্যাঁ। যেমন হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন, কোনোটা এবিনিশিও, কোনোটা সেমি ইম্পেরিক্যাল থাকে, কোনোটা এক্সপেরিমেন্টাল থেকে নেওয়া হয়। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে যখন প্যারামিটার গুলো সেট করে দেওয়া হয় তখন এক একটা নাম দেওয়া হয়। হ্যাঁ, এই যে সলভেন্ট, এটা এক ধরনের সলভেন্ট, এখানে এক ধরনের প্যারামিটার কাজ করতেছে, এখানে এক ধরনের প্যারামিটার আছে, এগুলাতে এক ধরনের প্যারামিটার আছে। জি, বুঝতে পেরেছি। আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এখানে ওয়াটার মলিকিউল দিয়ে কেন জিনিসটা ব্যাখ্যা করা, উম আচ্ছা, আচ্ছা। মানে এটা গুড কোয়েশ্চেন। রিলেশনশিপটা ওয়াটারের সাথেই কেন? হ্যাঁ, কারণ আমাদের বডিতে কিন্তু 70%ই ওয়াটার। তো আপনি যখন কোনো বায়োলজিক্যাল প্রোটিন নিয়ে কাজ করবেন,
তো স্বাভাবিক আপনি হচ্ছে ওয়াটারই দিবেন, তাই না? কারণ আমাদের বডিতে কিভাবে কাজ করতেছে সেটাই কিন্তু আমরা মেনলি দেখি। বাট হ্যাঁ, আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের কোনো কাজ করতে যান, যেমন হচ্ছে আমাদের ল্যাবে ডিপিউ টেকনিক সলভেন্ট নিয়েও কাজ হয়, ওইখানে কিন্তু ওয়াটার না দিয়ে কিন্তু অর্গানিক সলভেন্টও ইউজ করা হয়। হ্যাঁ, কিন্তু যখন আপনি হচ্ছে আপনার বডির কোনো প্রোটিন নিয়ে কাজ করবেন, যেমন হচ্ছে আপনি কোনো ডিজিজের প্রোটিন নিয়ে কাজ করছেন, তো স্বাভাবিক সেখানে তো আপনি ওয়াটার ইউজ করবেন। হ্যালো, আপনি বুঝতে পেরেছেন আপু? জি, বুঝতে পেরেছি। আর ডাইইলেকট্রিক মিডিয়াম বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, এটা কোথায় লেখা? আচ্ছা, এখানে হচ্ছে কি, বিভিন্ন ধরনের মিডিয়াম যখন আপনি সলভেন্ট এখানে দিবেন, তো যেমন অর্গানিক সলভেন্ট বা বিভিন্ন ধরনের সলভেন্ট যখন দেওয়া হয়, তখন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কি বলে এগুলাকে, চার্জ ক্রিয়েট হয়। হ্যাঁ, যদি আপনি অর্গানিক সলভেন্ট দেন, ওইখানেও আপনি হচ্ছে দেখবেন যে অর্গানিক পোলার মলিকুল থাকবে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে ডাইইলেকট্রিক মিডিয়াম। বিভিন্ন ধরনের মিডিয়াম ইউজ করা যেতে পারে। আপনি হচ্ছে পোলার সলভেন্ট যখন ইউজ করবেন, তখন ভিতরে কিন্তু সব পোলার মলিকুল থাকবে। তো তার বেসিসে বলা হচ্ছে ডাইইলেকট্রিক মিডিয়াম। থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। ওকে, দেন হচ্ছে টাইম স্কেল। হ্যাঁ, টাইম স্কেল যেটা, নর্মালি আমরা হচ্ছে এখানে কাজ করি ন্যানো সেকেন্ড। বডিতে আমাদের প্রত্যেকটা রিয়েকশন কিন্তু ফেমটো সেকেন্ড থেকে মাইক্রো সেকেন্ড পর্যন্ত হয়। হ্যাঁ, তো বেশিরভাগ আপনি দেখবেন সিমুলেশনের কাজগুলো করা হয় আপনার ন্যানো সেকেন্ড। হ্যাঁ, ন্যানো সেকেন্ড মানে 10⁻⁹ তো প্রত্যেকটা ন্যানো সেকেন্ডের জন্য, ধরেন আপনি 1 মাইক্রো সেকেন্ড সিমুলেশন রান দিয়েছেন। 1 মাইক্রো সেকেন্ড মানে কি, 1000 ন্যানো সেকেন্ড। তো 1000টাই স্ন্যাপশট আপনাকে জেনারেট করে দিবে। এই স্ন্যাপশট গুলাই হচ্ছে ট্রাজেক্টরি। দ্যাট মিনস আপনার প্রতি সেকেন্ডে সেকেন্ডে ইন্টারাকশনে কি ধরনের চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে আপনার স্ন্যাপশট আকারে আপনার ফাইলে গিয়ে জমা হবে। দেন আমরা হচ্ছে ওই স্ন্যাপশট গুলা অ্যানালাইসিস করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টাইম স্কেল। নর্মালি এখানে আরেকটু দেখতে পারেন, কেউ যদি বন্ড ভাইব্রেশন ক্যালকুলেট করতে চায়, সে ফেমটো সেকেন্ড বা পিকো সেকেন্ডে রান দিতে পারে। সাইড চেন রোটেশনের ক্ষেত্রে পিকো সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ডে রান দিবে। হ্যাঁ, এগুলো এভাবে। বাট নর্মালি আমরা হচ্ছে ল্যাবে যেটা করি, 500 থেকে 1000 ন্যানো সেকেন্ডে রান দিই। আচ্ছা, সিমুলেশনের রেজাল্ট অ্যানালাইসিস। সিমুলেশন তো করে ফেললাম, আপনারা তো হ্যান্ডস অন করবেন আর কি। তো এটার রেজাল্ট কি কি আসতে পারে? রেজাল্ট হতে পারে আরএমএসডি, আরএমএসএফ, সাসা, আরজি। তো এগুলো আসলে কি, এটা আমরা একটু দেখবো। আরএমএসডি মানে হচ্ছে রুট মিন স্কোয়ার ডেভিয়েশন। মানেটা কি? এটা হচ্ছে একটা অ্যাটম এই পজিশনে আছে, যখন আপনি সিমুলেশন রান দিলেন, এটা ভাইব্রেশনের কারণে সরে এখান থেকে এখানে যেতে পারে, এখান থেকে এখানে যেতে পারে। তো এখানে যেটা হতে পারে যে, এই যে অ্যাটমের পজিশনটা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা ক্যালকুলেট করে হচ্ছে আরএমএসডি। মানে আপনার দুইটা অ্যাটমের মধ্যকার এভারেজ ডিস্টেন্স কি ধরনের চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে আপনার আরএমএসডি। তো এখানে যদি আপনার আমরা হচ্ছে দেখি, তো এটা হচ্ছে উম, আচ্ছা, এটা বা এটা যেটাই দেখেন, এই জায়গাটার ক্ষেত্রে দেখেন সবচেয়ে বেশি ফ্লাকচুয়েট করতেছে কিন্তু ব্লু কালার যে লাইনটা। হ্যাঁ, এখানে ব্লু কালার যে লাইনটা এখানে ফ্লাকচুয়েট করার মেইন কারণটা কি, এখানে হচ্ছে যখন লিগান্ড প্রোটিনের সাথে বাইন্ড করে আর কি, তো প্রোটিনের সাথে বাইন্ড করা অবস্থায় বোঝা যাচ্ছে যে অ্যাটমের পজিশনটা অনেক বেশি চেঞ্জ হয়েছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আনস্টেবল, যার কারণে এটা হচ্ছে এরকম ভাবে ফ্লাকচুয়েট করতেছে। হ্যাঁ, তো আরএমএসডি দেখে আপনারা হচ্ছে সহজে বুঝতে পারবেন না যে এটা কি, মানে এই যে অ্যাটমটা চেঞ্জ হচ্ছে, পজিশনটা যে চেঞ্জ হচ্ছে, এটা কি কাছাকাছি নাকি এটা আরো বেশি ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে। তো কম্প্যাক্টনেস বা ফ্লেক্সিবিলিটি আমরা বোঝার জন্য যেটা ব্যবহার করি সেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। হ্যাঁ, যেমন আপনারা যদি এটা দেখেন, এটা কিন্তু কম্প্যাক্ট অবস্থায় আছে, বাট ওভার দ্য টাইমে দেখেন প্রোটিনটা কিভাবে ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে খুলে যাওয়া আর কি, খুলে গিয়ে এখান থেকে কিন্তু লিগ্যান্ডটা সরে যাচ্ছে। তো আরজি মেইনলি বোঝায় হচ্ছে আপনার কম্প্যাক্টনেস অর ফ্লেক্সিবিলিটি। তো এই জায়গাতে যদি দেখেন, এই নিচের ব্ল্যাক কালার যে গ্রাফটা পাওয়া গেছে, এটার চেয়ে কিন্তু এটার আরজি ভ্যালু বেশি। হ্যাঁ, তো দ্যাট মিনস এটা বোঝাচ্ছে যে এটার কম্প্যাক্টনেস কম, এটার হচ্ছে ফ্লেক্সিবিলিটি বেশি। তো এই ক্ষেত্রে বলতে পারবেন কেউ যে এখানে কোনটার কম্প্যাক্টনেস কম বা বেশি, অথবা ফ্লেক্সিবিলিটি কোনটার কম বা বেশি? লিগ্যান্ডটার ফ্লেক্সিবিলিটি কম। লিগ্যান্ড বলতে
আপনি হচ্ছে কালার মেনশন করেও বলতে পারেন যে এটা কি না, অথবা এখানে ব্লু নামও লেখা কালারটা। আছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, এখানে হচ্ছে ব্লু কালার যেটা, এটা দেখেন আর যেটা কিন্তু গেল, দেন আবার কল করলো, দেন আবার, হ্যাঁ। আবার এখানে দেখতে পারেন যে এটা অ্যাপো মানে কিন্তু নর্মাল প্রোটিন। হ্যাঁ, নর্মাল প্রোটিন, এখানে কোনো লিগ্যান্ড বাইন্ড করা অবস্থায় নেই। যেই লিগ্যান্ড বা ড্রাগ এসে বাইন্ড করলো, আরজির ভ্যালু কিন্তু এই দেখেন বাকি দুটার ক্ষেত্রে কমে গিয়েছে। দ্যাট মিনস আমার প্রোটিনটা যতটুকু ফ্লেক্সিবল ছিল, যখন লিগ্যান্ড এখানে এসে বাইন্ড করে, তা কিন্তু ফ্লেক্সিবিলিটি কমে গেছে, এটার মানে কম্প্যাক্টনেসটা কিন্তু বেড়ে গেছে, তাই না? আচ্ছা, সাসা বা সলভেন্ট অ্যাক্সেসিবল সারফেস এরিয়া যেটা, এটা এবং আরজি অনেকটা হচ্ছে আমরা দুইটা একসাথে অ্যানালাইসিস করি, দুইটা ডেটা। কেননা সলভেন্ট অ্যাক্সেসিবল সারফেস এরিয়া মানে কি, আপনার মলিকিউলে সারফেসে কতটুকু পরিমাণে ওয়াটার অথবা কোনো সলভেন্ট ঢুকতে পারতেছে। যখন প্রোটিনটা কম্প্যাক্ট অবস্থায় থাকে, দেখেন এখানে কিন্তু ওয়াটার মলিকিউল কম প্রবেশ করতে পারবে। বাট যখন এটা ফ্লেক্সিবল হয়ে গেল, অনেক বেশি ঢুকবে না। তার মানে সলভেন্ট অ্যাক্সেসিবল সারফেস এরিয়াতে যদি এই পাশে আমরা দেখি, দেখেন এটার কিন্তু সাসার ভ্যালুটা অনেক বেশি। দ্যাট মিনস এখানে আমরা এটা থেকে বুঝতে পারি আমার কমপ্লেক্সটা হচ্ছে ফ্লেক্সিবল। আর কম্পারেটিভলি কিন্তু এই দুইটার চেয়ে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে তাহলে কি হলো, এই ক্ষেত্রেও দেখেন, এক্ষেত্রে আমরা বলতে পারি যেটা, যে অ্যাপোর মতই কিন্তু বাকি দুইটার ভ্যালু অনেকটা এসেছে। দ্যাট মিনস আমার এখানে, আচ্ছা এটা, আচ্ছা, দ্যাট মিনস আমার এখানে যেটা হচ্ছে যে আমার সারফেসে তেমন ওয়াটার কিন্তু পৌঁছাতে পারেনি। মানে হচ্ছে যখন লিগ্যান্ড এসে বাইন্ড করলো, ততটা কিন্তু সেটা ফ্লেক্সিবল হয়নি। কম্প্যাক্টনেস ছিল, এই কম্প্যাক্টনেস স্ট্রাকচারেই কিন্তু অনেকটা রয়ে গেছে, তাই না? এখন সাসার পাশে আরজি আমি কেন রাখলাম, একটা জিনিস খেয়াল করেন। আরজি মানে আমরা বলেছিলাম যে কম্প্যাক্টনেস, যখন এটা কম্প্যাক্ট হয়ে গেল, এই পাশে আরজির ভ্যালু যত কমে যাচ্ছে ততই কিন্তু এটা কম্প্যাক্ট। যখন কম্প্যাক্টনেস হয়ে গেছে অথবা হ্যালো, আচ্ছা, যখন প্রোটিনটা হচ্ছে সংকুচিত অবস্থায় আছে, তখন আমরা বলেছি যে পানি কম পৌঁছাতে পারবে বা সলভেন্ট কম ঢুকতে পারবে। তার মানে এখানে কি সাফাও কমে গেছে, কারণ এখানে আমার যে কোনো সলভেন্ট কম পৌঁছাতে পারবে। বুঝা গেছে? কারো কোনো সমস্যা? আচ্ছা, আর একবার আপু একটু তারপর রিপিট হচ্ছে করলে ভালো হয়, শুনতে পারি। সাফা, আমি আবার রিপিট করব। জি আপু, একদম শোনা যায়নি। আচ্ছা, সাসা মানে হচ্ছে আপনার সলভেন্ট অ্যাক্সেসিবল সারফেস এরিয়া। তো এই জায়গাটাতে মেইনলি কি হয়, যে আপনার মলিকিউলার সারফেসে কতটুকু সলভেন্ট পৌঁছাতে পারলো অথবা কতটুকু ওয়াটার ঢুকতে পারলো, সেটাই হচ্ছে মেজার করে। তো আপনার প্রোটিন যখন কম্প্যাক্ট অবস্থায় থাকে, অথবা এটা এখানে যতটা সংকুচিত অবস্থায় আছে, এখানে কিন্তু ফ্লেক্সিবল হয়ে গেছে, তাই না? এখানে কিন্তু খুলে গেছে প্রোটিনটা। তো যখন সংকুচিত অবস্থায় থাকে বা কম্প্যাক্ট অবস্থায় থাকে, তখন এটার মধ্যে কিন্তু সলভেন্ট কম প্রবেশ করতে পারে। কিন্তু যখন প্রোটিন ফ্লেক্সিবল হয়ে যায়, তখন সলভেন্ট কিন্তু অনেক বেশি ঢুকে। তো এটা আমরা কিভাবে মেজার করতে পারি, সেটা হচ্ছে আমরা গ্রাফ দেখে। যেমন এখানে যদি আমরা দেখি, ব্লু কালার যে লাইন, এই লাইনটা থেকে বোঝা যাচ্ছে এটার সাসার ভ্যালু বেশি। দ্যাট মিনস বাকি দুইটার চেয়ে এটার, এই প্রোটিনের বা এই প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্সের যে কম্প্যাক্টনেস এটা কম, মিনস এটা বেশি ফ্লেক্সিবল। হুম। যদি এখানে দেখি, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার যে অ্যাপোপ্রোটিনটা যখন লিগ্যান্ড বাউন্ড অবস্থায় ছিল না, তখন যে অবস্থায় আছে, লিগ্যান্ড বাইন্ড করার পরও অনেকটা কাছাকাছি বলা যায় ভ্যালু। দ্যাট মিনস যে আমার লিগ্যান্ড বাউন্ড অবস্থায় যখন ছিল না, তখন প্রোটিনের যে কম্প্যাক্টনেসটা ছিল, লিগ্যান্ড এসে বাইন্ড করার পরেও অনেকটা কম্প্যাক্টনেস ধরে রাখতে পেরেছে। যদিও কিছুটা, হ্যাঁ, লাস্টের দিকে গিয়ে চেঞ্জ হয়। তো এই জায়গাটাতে আমরা যেটা করি, সাসা এবং আরজি দুটার ভ্যালু আমরা একসাথে অবজার্ভ করি। কেন? কেননা দেখবেন যেই লিগ্যান্ডের বা যেই লিগ্যান্ড প্রোটিন কমপ্লেক্সের আরজি ভ্যালু কম, সেটার কিন্তু সাসার ভ্যালু কম আসে। কেননা এখানে ফ্লেক্সিবিলিটি এখানে কম দেখাচ্ছে। দেখেন এখানে, তার মানে আমার যে কোনো সলভেন্ট বা ওয়াটার কম প্রবেশ করতে পারতেছে। বুঝা গেছে আপু? হ্যালো। ও, এখানে আচ্ছা, L5 L6 এগুলো কি এক একটা প্রোটিনকে ইন্ডিকেট করছে?
না না না, L5 L6 এবং L7 এগুলো হচ্ছে আপনার প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্স কে ইন্ডিকেট করছে। হ্যাঁ, অ্যাপোটা হচ্ছে শুধু প্রোটিন, এখানে কোনো লিগ্যান্ড বা ড্রাগ এসে বাইন্ড করেনি। এই যে এটা হচ্ছে লিগ্যান্ড বা ড্রাগ, এটা বাইন্ড করেনি, সেটা হচ্ছে নর্মাল অ্যাপোপ্রোটিন। বাট L5 L6 L7 এগুলো দিয়ে বোঝাচ্ছে যে এখানে যখন ড্রাগ বাইন্ড করা অবস্থায় ছিল, হ্যাঁ, বিভিন্ন ধরনের ড্রাগ বা বিভিন্ন ধরনের লিগ্যান্ড যখন এসে বাইন্ড করেছে আর কি। এটা কি জি, অ্যাক্টিভ বুঝতে সাইট? পারছি। হ্যাঁ, মানে এই যে L5 L6 এগুলো কি অ্যাক্টিভ সাইট প্রোটিনের? না না না, অ্যাক্টিভ সাইট না। এই কমপ্লেক্সটার নাম দেওয়া হয়েছে L5, আরেকটা কমপ্লেক্স ছিল এটার নাম দেওয়া হয়েছে L6, আরেকটা কমপ্লেক্স ছিল এটার নাম দেওয়া হয়েছে L7। মানে লিগ্যান্ড একটার ক্ষেত্রে লিগ্যান্ড একটা ছিল, L6 এর ক্ষেত্রে আরেকটা লিগ্যান্ড দিয়ে বাইন্ড করানো হয়েছে, L7 এর ক্ষেত্রে আরেকটা লিগ্যান্ড এসে বাইন্ড করেছে। তো তিনটা ডিফারেন্ট লিগ্যান্ডের ক্ষেত্রে যখন কমপ্লেক্স ফর্ম করে তখন এরা কি ধরনের ডেটা দেয়, কি ধরনের রেজাল্ট দেয়, অথবা ডাইনামিক এনভায়রনমেন্টে এরা কতটুকু ফ্লেক্সিবল অথবা কম্প্যাক্ট। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। রুট মিন স্কয়ার ফ্লাকচুয়েশন, এটা হচ্ছে মেইনলি ডিটারমাইন করে অ্যামাইনো অ্যাসিড রেসিডিউর ফ্লেক্সিবিলিটি ডিটারমাইন করে। হ্যাঁ, আপনার একটা প্রোটিন সেটা যদি 500 550 অ্যামাইনো অ্যাসিডের হয় অথবা 200 অ্যামাইনো অ্যাসিডের হয়, তার মধ্যে প্রত্যেকটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড রেসিডিউতে কি লেভেলের ফ্লাকচুয়েশন হলো সেটা ক্যালকুলেট করে হচ্ছে আরএমএসএফ। যেমন আমি যদি এটা বলি যে এটা একটা অ্যাপোপ্রোটিন, নর্মাল প্রোটিন যেখানে কোনো ড্রাগ অথবা লিগান্ড নেই, সেক্ষেত্রে আমার দেখা গেল 200 থেকে 300 মাঝামাঝি যে রেসিডিউ গুলা, এই রেসিডিউ গুলাতে ফ্লাকচুয়েশন কিন্তু অনেক বেশি, তাই না? কিন্তু যখন এই যে আমি যেটা বললাম L5 L6 এবং L7 কমপ্লেক্স, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ড্রাগ বা লিগান্ড এসে বাইন্ড করেছে, করার পরে দেখেন এখানে ফ্লাকচুয়েশন কিন্তু অনেকটা কমে গেল। আবার 300 থেকে 400 রেসিডিউর মধ্যে যদি দেখেন, এখানে দেখবেন যে হচ্ছে L5 অথবা L6 এর কি হচ্ছে ফ্লাকচুয়েশন বেড়ে গেছে। এভাবে আমরা হচ্ছে আরএমএসডি, আরএমএসএফ, সাসা, আরজি ভ্যালু হচ্ছে আমরা ক্যালকুলেট করি বা ডিটারমাইন করি। লাস্টলি যেটা হচ্ছে পিসিএ, অনেক ক্ষেত্রে আমরা পিসিএ বা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস যেটা করি, সেটা হচ্ছে আপনার অ্যাটমের বন্ড অ্যাঙ্গেল, বন্ড লেন্থ, তারপর এই যে ভ্যান্ডার ওয়ালস ইন্টারাকশন, টোটাল এনার্জি, হ্যাঁ, এগুলাতে ইনিশিয়াল পজিশন থেকে কি ধরনের চেঞ্জ হয় এটাই ক্যালকুলেট করে হচ্ছে আপনার পিসিএ। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট আমাদের একটা প্রজেক্টের ডেটা, যেটাতে দেখানো হচ্ছে যে আপনার অ্যাঙ্গেল, বন্ড এগুলোর ভ্যালু নেগেটিভ আসার মানে হচ্ছে এগুলো এখানে তেমন একটা প্রভাব পড়েনি। বুঝা গেছে? এটাই ছিল আজকে আমার রেজাল্ট অ্যানালাইসিস এবং মলিকুলার ডাইনামিক সিমুলেশনের থিওরি। এখন কারো কোনো কোয়েশ্চেন আছে? আপু আপু আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ। আপু, এখানে আমি রেজাল্ট অ্যানালাইসিস এর মধ্যে পাঁচটা অ্যাকচুয়ালি ফ্যাক্টর ইউজ করছি। এর মধ্যে হুম হুম। আরএমএসডি, আরজি, সাসা এগুলা যে আমরা বের করতেছি, এগুলা অ্যাকচুয়ালি কি ডিটারমাইন করতেছে? আমার ওই ড্রাগের এফিসিয়েন্সি, নাকি প্রোটিন বা লিগেন্ড যেগুলো হচ্ছে গিয়ে কমপ্লেক্স ফর্ম করতেছে, ওই কমপ্লেক্সটার অ্যাকচুয়ালি কোন ক্রাইটেরিয়াটা হচ্ছে ইন্ডিকেট করতেছে? একটু বললে ভালো হতো। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি ডিটারমাইন করছে এটাই যে আপনার ড্রাগ বা লিগান্ড যখন গিয়ে বাইন্ড করছে ওই জায়গাটাতে, তখন এই প্রোটিনটা আপনার কতটুকু স্টেবল থাকতেছে। যেমন এই যে এই ভিডিওটার ক্ষেত্রে যদি দেখি, হুম। এই যে এটার ক্ষেত্রে যদি দেখি, এই যে লিগান্ড বাইন্ড করার পর কিন্তু থাকতে পারেনি, প্রোটিনটা কিন্তু ফ্লেক্সিবল হয়ে গেছে এবং লিগান্ডটাকে পরে ছেড়ে দিতে। হ্যাঁ, তো মেইনলি আমরা হচ্ছে সিমুলেশনের মাধ্যমে ডিটারমাইন করি যে আমরা যে একটা লিগ্যান্ড বা আমরা যে একটা ড্রাগ ডকিং করলাম, ডকিং করার পর এটা বায়োলজিক্যাল এনভায়রনমেন্টে গিয়ে কি এটা ফ্লেক্সিবল হয়ে গেল নাকি এটা হচ্ছে স্টেবল থাকতে পারলো। জাস্ট এটা ডিটারমাইন করার জন্য আমরা পাঁচটা ফ্যাক্টর দিয়ে ডিটারমাইন করি, প্লাস হচ্ছে আমরা হচ্ছে স্ন্যাপশট অ্যানালাইসিস করি। এভাবে আমরা প্রত্যেকটা স্ন্যাপশট নিয়ে হচ্ছে একটা ভিডিও জেনারেট করেও দেখতে পারি আর কি। ও, তার মানে এটা আমরা যে লিগেন্ড হচ্ছে জেনারেট করতে চাচ্ছি ওইটার ইফিসিয়েন্সিটা মেজার করতেছে, যে স্টেবিলিটি হ্যাঁ, কতটুকু। এফিসিয়েন্সি বলতে গেলে স্ট্যাবিলিটি মেজার করে আর কি। হ্যাঁ। ও, ঠিক আছে আপু, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আপু, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমার যদি মলিকুলার ডাইনামিকের রেজাল্ট যদি ভালো আসে, বাট সামহাও, সরি, ডকিং এর রেজাল্ট যদি ভালো আসে, বাট সামহাও হচ্ছে ডাইনামিকের রেজাল্টটা ভালো আসলো না, দেন এই প্রজেক্ট থেকে বাদ করে দিব, যে আহ, যেটা নিয়ে না, থাকি করছি। নর্মালি এরকম এরকম খুব কম হয় যে ডকিং এর রেজাল্ট ভালো আসলো বাট সিমুলেশনের রেজাল্ট ভালো আসে নাই। যদি এরকম হয় সেক্ষেত্রে আপনার ডকিং তো আপনি হচ্ছে
কয়েকটা মলিকুল নিয়ে আপনি যখন প্রজেক্টে কাজ করবেন তখন তো হচ্ছে একটা ভাস্ট লাইব্রেরিকে আপনি হচ্ছে স্ক্রিনিং করে নিয়ে আসবেন শর্ট করে। তো ডকিং তো মোটামুটি আপনি হচ্ছে 30-40টা কমপ্লেক্সের মানে ডকিং করবেন। হ্যাঁ, তো কম করার পরে এখানে হচ্ছে ডকিং স্কোর ইন্টারাকশনের উপর বেস করে আপনি হচ্ছে রেজাল্ট পাবেন, দেন হচ্ছে আপনি সিমুলেশন করবেন। তো সিমুলেশনে গিয়ে যদি এনি হাউ আপনার রেজাল্ট ভালো না আসে, তো আপনি হচ্ছে জাস্ট এক স্টেপ পিছিয়ে যাবেন, গিয়ে অন্য যে লিগ্যান্ড কমপ্লেক্স গুলো আছে ওগুলো দেখবেন, ওগুলো রান দিবেন আর কি। ভাই আপনি অ্যান্সার পেয়েছেন? হ্যাঁ জি আপু, thank you. আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? আপু আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, আপু তার মানে কি হচ্ছে আমরা গ্রাফ গুলা থেকে যদি কম্প্যাক্টনেস বেশি পাই তাইলে লিগেন্ডটা বেশি ইফেক্টিভ এমন কিছু? অবশ্যই অবশ্যই লিগ্যান্ড বেশি ইফেক্টিভ। হুম হুম। আপু আমার একটা কোশ্চেন ছিল এখানে। এখন হুম। কম্প্যাক্টনেস যদি বেশি হয় তখন তো দেখা যাবে যে সলভেন্টের প্রতি ও হচ্ছে মানে সার্ফেস এরিয়াটা কম দিতে পারবে। কিন্তু আমরা তো এটাই চাই, মানে আলটিমেটলি একটা ড্রাগ যখন আমরা ডিজাইন করি, ড্রাগটা যেন আমাদের বডিতে যে সার্ফেস এরিয়াটা ভালো হয় বা হচ্ছে খুব তাড়াতাড়ি বায়োলজিক্যাল সাইটে অ্যাভেলেবেল হয়, ওইটার জন্য তো আমাদের সলিবলাইজেশনের যে ইয়েটা ওটা না, হায়ার এটা থাকতে হবে। সারফেস এরিয়া কিন্তু হচ্ছে আপনার প্রোটিনের সারফেস এরিয়া, মানে এখানে যেমন বলতেছে এই সারফেস এরিয়ার কথা যেটা আপনি বলছেন যে হচ্ছে সারফেস এরিয়া যদি প্রোটিনে পানি বেশি ঢুকে অথবা সলভেন্ট বেশি প্রবেশ করে, সেক্ষেত্রে আপনার প্রোটিনটা তো স্টেবল রইলো না, আপনার প্রোটিনটা তো টারশিয়ারি বা তার যে স্ট্রাকচার, হ্যাঁ এখানে যে আলফা মানে আলফা স্ট্রাকচার হেলিক্স আছে, তারপর বিটা শীট আছে, এই স্ট্রাকচার তো তাহলে স্টেবল রইলো না, আপনার হচ্ছে এটা ফ্লেক্সিবল রয়ে গেল, অনেক সময় প্রোটিনের ফোল্ডিংই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো আমরা এখানে প্রোটিনের কথা বলতেছি। হ্যাঁ, আপনার হচ্ছে ড্রাগ ডেলিভারি করতে গেলে তো আপনার হচ্ছে ড্রাগটা যখন এই সাইটে গিয়ে পৌঁছাবে বা আপনার প্রোটিনে গিয়ে পৌঁছাবে, তখন এই প্রোটিনের সাথে কতটুকু ইন্টারাক্ট করতে পারতেছে আর কি। জি আপু। ম্যাম, আচ্ছা, আর ম্যাম, কোনো কোয়েশ্চেন? ম্যাম এখানে কি ড্রাগটা ভালো না খারাপ? কোনটা? এই জায়গাটা এই যে এই ফিগারটাতে জি। এটা খারাপ, কেননা হচ্ছে ড্রাগ তো বাইন্ড করতে পারেনি, ছুটে গেল না, এবং হচ্ছে দেখেন আপনার প্রোটিনের ফোল্ডিংও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটা গ্রাফের মাধ্যমে কিভাবে নির্দেশ করব? গ্রাফের মাধ্যমে যেমন হচ্ছে আপনার এই তিনটা কমপ্লেক্স নিয়ে আপনি কাজ করছেন, আমরা কমপ্লেক্স কোনটাকে বলি যখন প্রোটিন এবং লিগ্যান্ড বাইন্ড করে, ডকিং এর পর যে আমরা রেজাল্ট পাই, আপনার প্রোটিন লিগ্যান্ড আপনারা অবশ্যই যারা ডকিং করেছেন এই মুহূর্তে আর কি, তো অলরেডি দেখবেন আপনারা যে যেটা পাচ্ছেন এটাকেই কমপ্লেক্স বলা হচ্ছে, মানে প্রোটিন লিগ্যান্ডটা প্রোটিনকে বাইন্ড করে আছে, এটাই হচ্ছে আপনার কমপ্লেক্স। তো ওই কমপ্লেক্সটাই হচ্ছে আমরা সিমুলেশনে গিয়ে রান দিই। তো রান দিলে এখানে যে আপনি গ্রাফ পাচ্ছেন, দেখেন আপনি এখানে সাফার ভ্যালুটা কিন্তু অনেক বেশি। তো স্বভাবতই আপনি বলবেন যে আপনার এই দুইটা কমপ্লেক্স ভালো, এটা হচ্ছে আপনার ফ্লেক্সিবল হয়ে গেছে। হ্যাঁ, এভাবে আপনি বলতে পারেন। দেন হচ্ছে আমরা কিন্তু স্ন্যাপশটটা জেনারেট করি, সেখানে আপনার হচ্ছে এই যে এইভাবে আপনি দেখাতে পারবেন 5 ন্যানো সেকেন্ড, 10 ন্যানো সেকেন্ড, 100 ন্যানো সেকেন্ড, এভাবে করে করে পেপার গুলা যদি দেখেন, পেপার গুলাতে কিন্তু এভাবে দেয়া থাকে যে 100 ন্যানো সেকেন্ড, 200 ন্যানো সেকেন্ড, 300 ন্যানো সেকেন্ডে কিভাবে চেঞ্জ হচ্ছে আর কি। ধরেন আমি যদি হচ্ছে স্ন্যাপশট গুলো দেখাই, তা হচ্ছে এই যে এটা হচ্ছে স্ন্যাপশট। হ্যাঁ, যে আমি এটা কিন্তু 1 মাইক্রো সেকেন্ডে রান দিয়েছিলাম। হ্যাঁ, তো দেখেন 0 ন্যানো সেকেন্ডে যে অবস্থায় ছিল, 200 ন্যানো সেকেন্ডে মনে হচ্ছে না লিগ্যান্ড একটু বের হয়ে গেছে এখান থেকে? হ্যাঁ এই যে জি। আপু। একটু বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটু বের হয়ে গেল, তারপর দেখেন 1000 ন্যানো সেকেন্ডে গিয়ে কিন্তু অলরেডি আবার ঢুকে গেছে প্রোটিনের ভিতরেই কিন্তু। হ্যাঁ, তার মানে হচ্ছে ভালো করে আবার ইন্টারাক্ট করছে লাস্ট মুহূর্তের দিকে গিয়ে। তারপর আপনি যদি এটা দেখেন যে অবস্থায় 0 ন্যানো সেকেন্ডে আছে, 1000 ন্যানো সেকেন্ডে গিয়ে কিন্তু আরেকটু ভিতরের দিকে চলে গেছে। হ্যাঁ, তারপর এটা দেখেন 200 ন্যানো সেকেন্ডে যেটা ছিল,
এটা কিন্তু হচ্ছে এই যে অনেকটা বাইরের দিকে ছিল, 1000 ন্যানো সেকেন্ডের দিকে গিয়ে কিন্তু এটা অবশ্য সেম পজিশনে আছে, যেমন ছিল ওরকম ভাবে আছে আর কি। কিন্তু উপরের দুইটা দেখলে আরো ভালো বুঝতে পারবেন। এবার বুঝা গেছে আমরা শুধু হচ্ছে গ্রাফ জেনারেট করি তা না, আমরা হচ্ছে স্ন্যাপশটও এখানে জেনারেট করি আর কি, এবং অ্যানালাইসিস করি। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা ম্যাম, কালকে শুনলাম যে আরএমএসডি 3 এর মধ্যে থাকা ভালো, এটা কি যে এরকম এই গ্রাফের ক্ষেত্রেও এরকম আর কিছু? এমএসডি 3 এর মধ্যে থাকা ভালো, হ্যাঁ, আর এমএসডি গ্রাফের ক্ষেত্রে আর কি। আর নাই, তাহলে কি এখানে ক্লোজ করব? ম্যাম তাহলে শাসা আরজি এগুলোতে কত হবে তাহলে? না না, এটা হচ্ছে আরএমএসডি টা যেভাবে কনফার্ম করে বলা যায়, আর জিটা হচ্ছে আপনার কম্পেয়ার করে দেখতে হবে কোনটা সবচেয়ে বেশি কম্প্যাক্টনেস কোনটার আসতেছে। হ্যাঁ, এখানে কোনো স্পেসিফিক ভ্যালু নাই যে এতর মধ্যে থাকলেই ভালো হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 3টা কমপ্লেক্স বা 5টা কমপ্লেক্স নিয়ে যখন আপনি কাজ করবেন, আপনার কম্পেয়ার করতে হবে যে কোনটার ভ্যালু সবচেয়ে কম আসতেছে, অথবা কোনটাতে ফ্লাকচুয়েশন কম হচ্ছে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আচ্ছা, আমি কি তাহলে স্টপ করব, আরাফাত ভাই? ঠিক আছে আপু। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এত প্রেশার দেওয়া হলো। প্লেজার ভাই। আহ স্যার হয়তো আর পরে আসবেন। হ্যাঁ, আমরা এর মধ্যে ওই ইয়া স্যারের একটা ইয়ে দেখবো। 40-এ শুরু করি আমরা। স্যার আসতে আসতে আমরা ইয়া স্যারের একটা যেটা হ্যান্ডস অনে করবেন ওইটুকু দেখতে পারি আপাতত।